আমাদের আজকের গল্প অদ্ভুত বাড়ি। নীলপুর একটি ছোট্ট গ্রাম। এই গ্রামের একদম শেষ প্রান্তে একটি পুরনো বাড়ি নিয়ে সবাই চুপি চুপি কথা বলে। বাড়িটি দেখতে অনেকটা 19 শতকের কোনো জমিদারি বাড়ির মতো। উঁচু উঁচু দেওয়াল, বড় বড় জানালা, ভাঙাচোরা বারান্দা। গ্রামের লোকজন বলে ওই বাড়িটি ভুতুড়ে। রাতের বেলা সেখান থেকে অদ্ভুত শব্দ আসে। হাটে বসে একদিন রহিম কাকা বলছিলেন, হ্যাঁ, কখনো কান্নার শব্দ, কখনো হাসির শব্দ। বললেন করিম মামা, আমি তো একদিন রাতে দেখেছি বাড়ির জানালায় নীলালো জ্বলছিল। ফিসফিস করে বললেন মতিন চাচা। আসলে কি হয় কেউ জানে না, কারণ গ্রামের কেউই ওই বাড়ির কাছে যায় না সন্ধ্যার পর। বাড়িটি নিয়ে নানা রকম গল্প চালু ছিল। কেউ বলতো এক জমিদার এখানে তার পরিবারকে হত্যা করেছিল। কেউ বলতো এখানে গুপ্তধন লুকোনো আছে, যা ভূতে পাহারা দেয়। সুজন ছিল 10ম শ্রেণীর ছাত্র। সে নীলপুর হাই স্কুলে পড়তো। ভূত প্রেত এসব বাজে কথা স্কুলের বন্ধুদের সাথে আড্ডায় সুজন বলতো। এগুলো কুসংস্কার ছাড়া কিছুই না। তাই গ্রামের ওই পুরনো বাড়ি নিয়ে সে একটু বেশি কৌতূহলী ছিল। বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে সে অনেকবার ওই বাড়ির সামনে দাঁড়িয়েছে, দূর থেকে লক্ষ্য করেছে। দিনের বেলায় বাড়িটা এমন কিছু ভয়ঙ্কর লাগতো না, পুরনো জীর্ণশীর্ণ একটি বাড়ি মাত্র। একদিন স্কুলের ছুটির পর বন্ধুদের সাথে আড্ডা হচ্ছিল। মিঠু, মিলন, ফারুক সবাই ছিল। আমার কাকা বলছিল গত রাতে ওই পুরনো বাড়ি থেকে নাকি সাদা পোশাক পরে একটা মূর্তি দেখা গেছে। মিঠু বলল, আমি শুনেছি ওখানে একটা শিকল নাড়ার শব্দ হয় প্রতি পূর্ণিমার রাতে, বলল মিলন। সুজন হাসতে হাসতে বলল, তোমরা এই বাজে কথা বিশ্বাস করো? কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে এসবের? মিঠু একটু রেগে গেল। সুজন, তুমি তো বড় বড় কথা বলো, সাহস থাকলে একদিন রাতে ওই পুরনো বাড়িতে যাও। হ্যাঁ, দেখি তোমার সাহস আছে কিনা, ফারুক চ্যালেঞ্জ ছুড়ে দিল। সুজন হাসলো, কেন যাব না, আমি আজ রাতেই যাব। আর সত্যি কি হয় সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেখাবো তোমাদের। সেদিন রাতে সুজন প্রস্তুতি নিল। একটি টর্চ লাইট, একটি নোটবুক, একটি পেন্সিল, একটি ছোট ক্যামেরা আর একটি টেপ রেকর্ডার, যদি কোনো শব্দ রেকর্ড করা যায়। সব গুছিয়ে ব্যাকপ্যাকে ভরল সে। বাবা মা ঘুমিয়ে পড়ার পর সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। রাত তখন প্রায় 9টা, পূর্ণিমার রাত। চাঁদের আলোয় গ্রামের পথ অনেকটাই দেখা যাচ্ছিল। সুজন ধীরে ধীরে হাঁটছিল। যতই ওই পুরনো বাড়ির কাছে যাচ্ছিল ততই তার বুকের ভিতর ধুকপুকানি বাড়ছিল। সে নিজেকে বলল, ভয় পাওয়ার কিছু নেই, ভূতটুত কিছু হয় না, অবশ্যই এর পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে। যখন সে বাড়ির সামনে পৌঁছালো তখন প্রায় রাত 10টা। বাড়িটি সত্যি ভয়ঙ্কর দেখাচ্ছিল। চাঁদের আলোয় কালো ছায়া পড়েছে দেয়ালে। জানালার কাঁচগুলো ভাঙা, কোথাও কোথাও লোহার গ্রিল বের হয়ে আছে। বাড়ির সামনের লোহার গেট মরিচা পড়ে লাল হয়ে গেছে। সুজন গেট খুলে ভিতরে ঢুকলো। গেট খোলার সময় একটা তীব্র আওয়াজ হলো, তার বুক আবার ধক করে উঠল। টর্চ জ্বালিয়ে সে ধীরে ধীরে এগোতে লাগলো। বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়ালো সে। দরজাটা আধ খোলা ছিল। ভেতরে ঢুকতেই সে প্রথমে দেখল বিশাল হলঘর, ধুলোয় ভর্তি মাকড়সার জাল। দেয়ালে কয়েকটা পুরনো ছবি ঝুলছে, কালো পোকায় খাওয়া। সে টর্চের আলো ফেলল চারদিকে। হঠাৎ সুজন একটা আওয়াজ শুনল, একটা ভারী জিনিস পড়ার শব্দ। ধপ! সে চমকে উঠল। টর্চের আলো ঘুরিয়ে দেখল একটা ভাঙা খাটের পায়া পড়ে গেছে। বাইরে থেকে একটা বিড়ালের ডাক শোনা গেল, মিয়াও। এতক্ষণে গ্রামের লোকেরা যে শব্দ শুনে ভয় পায় সেটা হয়তো এই বিড়ালের ডাক, সুজন মনে মনে ভাবল। সে আরো ভিতরে ঢুকলো। এবার একটি সিঁড়ি দেখতে পেল। সিঁড়ি বেয়ে দোতলায় উঠবে কিনা ভাবছে।
এমন সময় একটি হাসির শব্দ শুনতে পেল। হি 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 হি। সে চারিদিকে তাকালো, কেউ নেই। সত্যি কি ভূত আছে এখানে? সুজনের হাত পা কাঁপতে লাগলো, কিন্তু সে পিছু হটল না। টেপ রেকর্ডার চালু করে সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটি ধাপে কাঠের মচমচ শব্দ হচ্ছিল। একটু একটু করে সে উপরে উঠল। দোতলায় উঠে সে দেখল কয়েকটি ঘর। একটি ঘরের দরজা খোলা ছিল। টর্চের আলো সে দেখল ঘরের মাঝখানে একটি বিশাল দাবার ছক। দাবার ছকে সব গুটি সাজানো, কিন্তু কোনো খেলোয়াড় নেই। ঘরে আর কিছু নেই, শুধু একটি পুরনো টেবিল আর কয়েকটা চেয়ার। সুজন ঘরে ঢুকে দাবার ছকের কাছে গেল। সে ভাবল, এখানে কে দাবা খেলে? হঠাৎ একটি গুটি নড়ে উঠল। সুজন হতবাক। একটি সাদা বোর্ডে E4 থেকে E5-এ চলে গেল, যেন কেউ ঠেলে দিয়েছে। তারপর একটি কালো গুটি নড়ে উঠল। সুজন দেখল গুটিগুলো নিজে নিজেই খেলছে। ভয়ে সুজনের মুখ দিয়ে চিৎকার বের হয়ে গেল। সে ক্যামেরায় ছবি তুলতে চাইল, কিন্তু হাত এতটাই কাঁপছিল যে ক্যামেরা ধরতে পারল না। সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে একবার পিছলে পড়ে গেল, কিন্তু উঠে আবার দৌড়াতে লাগলো। বাড়ির বাইরে বেরিয়ে এসে সে হাঁপাতে লাগলো। তার শরীর ঘামে ভিজে গেছে। সে ভাবল, এটা কি করে সম্ভব? গুটিগুলো নিজে নিজে কিভাবে চলল? সে আবার বাড়ির দিকে তাকালো। এবার একটি ছোট্ট ঘরের জানালায় আলো জ্বলতে দেখল। এটা আগে ছিল না, সে ভাবল। সাহস করে আবার বাড়ির দিকে এগোলো, কিন্তু গেটের কাছেই থমকে দাঁড়ালো। হঠাৎ একটি মৃদু কণ্ঠ শোনা গেল। ভয় পেয়েছো বাবা? সুজন চমকে পেছনে তাকালো। দেখলো একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তার সাদা দাড়ি, সাদা চুল, গায়ে একটি ধবধবে পাঞ্জাবি। তিনি একটি লাঠি ধরে দাঁড়িয়ে আছেন। আপনি কে? সুজন কাপা গলায় জিজ্ঞেস করলো। বৃদ্ধ হাসলেন। আমার নাম আব্দুল করিম, আমি এই বাড়িতে থাকি। আপনি এই বাড়িতে থাকেন? কিন্তু গ্রামের সবাই তো বলে এটা ভুতুরে বাড়ি। বৃদ্ধ আবার হাসলেন। হ্যাঁ, আমিই ওই ভূত। সুজন হাঁপাতে হাঁপাতে বলল, দাদু, ওখানে দাবার গুটি নিজে নিজে চলছে। আরে ওটা কিছু না, আমি ওগুলো চালাই। আসো, ভেতরে আসো, তোমাকে দেখাই। সুজন একটু দ্বিধায় পড়ল। বৃদ্ধ যদি সত্যি কোনো মন্দ লোক হয়, কিন্তু বৃদ্ধের চোখে মুখে এমন একটা করুণা আর ভদ্রতা ছিল যে সুজন শেষ পর্যন্ত তার সাথে ভেতরে গেল। বৃদ্ধ তাকে বাড়ির পেছন দিকে একটি ছোট্ট ঘরে নিয়ে গেলেন। ঘরটি আশ্চর্যজনকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। একটি টেবিলের উপর নানা রকম যন্ত্রপাতি, একটি ছোট্ট কম্পিউটার জাতীয় জিনিস। টেবিলের উপরে একটি দাবার ছক, ঠিক উপরের ঘরের দাবার ছকের মতোই। দেখো, বৃদ্ধ একটি বোতাম টিপলেন। উপরের ঘরে একটি গুটি নড়ে উঠল। এটা কি? সুজন অবাক হয়ে জিজ্ঞেস করলো। আমি একটি চুম্বকীয় দাবার বোর্ড বানিয়েছি। এই টেবিলের নিচে একটি কন্ট্রোল সিস্টেম আছে, যার উপরের ঘরের দাবার বোর্ডের সংকেত পাঠায়। সেখানকার গুটিগুলোর নিচে চুম্বক লাগানো আছে। আমি এখান থেকে দাবা খেলি, আর উপরের বোর্ডে গুটি চলে। দূর থেকে দাবা? সুজন অবাক। হ্যাঁ, আমি এই ইলেকট্রিক দাবা বানিয়েছি। আমি একজন আবিষ্কারক বাবা। একদিন সুজন বৃদ্ধকে বলল, দাদু, গ্রামের লোকেরা আপনার বাড়িকে ভুতুরে বাড়ি মনে করে। আমি তাদের বলে দেব সত্যি কথা? বৃদ্ধ হাসলেন। ঠিক আছে, বলো। কিছুদিন পর সুজন গ্রামের সবাইকে সত্য কথা জানালো। প্রথমে কেউ বিশ্বাস করলো না। তারপর সুজন তার বন্ধুদের নিয়ে একদিন বৃদ্ধের বাড়িতে গেল। বৃদ্ধ তাদের সব দেখালেন। রাজু, মিলন, ফারুক সবাই অবাক হয়ে গেল। ওয়াও, এটা তো সত্যিই অসাধারণ, রাজু বলল। ধীরে ধীরে গ্রামের অন্য লোকেরাও আসতে লাগলো। বৃদ্ধ করিম তাদের সবাইকে তার আবিষ্কার দেখাতেন। গ্রামের স্কুলের শিক্ষকরাও এলেন। তারা দেখলেন একজন অসাধারণ বিজ্ঞানী তাদের গ্রামে এতদিন অজ্ঞাতবাসে ছিলেন। এরপর থেকে আর কেউ ওই বাড়িকে ভুতুরে বলতো না।